মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা রোজ ব্রাউনের মৃত্যুকে কেন্দ্র করে 1868 সালে জন্ম নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তখন এই বিভাগের তুলনা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে। বিভিন্ন জটিল ইনভেস্টিগেশন, অগণিত মামলা। এত বছরের পেশাদারি দক্ষতায় বিভিন্ন কেস সলভ করে বাস্তবের ফেলু ব্যোমকেশদের কীর্তিতেই লালবাজার হয়ে উঠেছে গোয়েন্দাপীঠ। এরই মাঝে 30-এর দশকে কলকাতার পুলিশ ও গোয়েন্দা মহল টলে যায় যে ঘটনায়, আজ শুনবেন সেই জটিল খুনের সত্যি ঘটনা। চশমা এখন থাক দাদা, বাড়ি গিয়ে পড়বো, বড় মাকে দেখাবো। আরে সে তখন আবার পড়িস, এখন আমি পড়িয়ে দিই। আয় 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 বাবু, চশমাটা কত শখ করে কিনলাম তোর জন্য। আয় আয় না, আরে একটু পড়িয়ে দিই, দেখ তুই পড়লে আমার 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 খুব ভালো লাগবে, আমার জন্য। সালটা 1933। কলকাতার বুকে আছড়ে পড়ছে একের পর এক ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঢেউ। সে বছর নভেম্বর মাসের 26 তারিখে এমন এক অভূতপূর্ব ঘটনা সাক্ষী হয়েছিল মহানগর, যা ঘুম উড়িয়ে দিয়েছিল সমস্ত নগরবাসীর। আজও যে ষড়যন্ত্রের কথা আলোচিত হয় দেশ বিদেশের অপরাধ বিষয়ক লেখালেখিতে, গবেষণায়, বলা হয় one of the first cases of individual bioterrorism in modern world history. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুপ্রতিম সরকারের গোয়েন্দাপীঠ লালবাজারের প্রথম গল্প পাকুড় হত্যা রহস্য। বেতার নাট্যরূপ হিন্দোল সরকার। আজকের কাহিনী আমরা নিয়েছি 2018 সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বই গোয়েন্দাপীঠ লালবাজার থেকে। গল্প পাঠে দীপ বসু এবং গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে পাকুড় হত্যা রহস্য। হাওড়া স্টেশন, বেলা 2:30 তখন। হাওড়া স্টেশনের গড়পড়তা দুপুর দ্রুত রওনা দিচ্ছে বিকেলের দিকে। শীতের আমেজটা মাটি করছে স্টেশনের হাঁসফাঁস করা ভিড়। এরই মাঝে নজর কাটছে পাকুড়ের জমিদার বাড়ির ছোট ছেলে অমরেন্দ্রচন্দ্র পাণ্ডের ঘরে ফেরার আয়োজন। বছর 20 বয়স হবে, তবে বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ খারাপ। দেখে মনে হয় যেন কঠিন কোনো অসুখ থেকে সদ্য উঠেছে। খাবারগুলো খেয়ে নেবে। কুলির তাড়াহুড়ো, যাত্রীদের ব্যস্ত সমস্ত ভঙ্গি, কুঝিকঝিক রেলগাড়ির পাক খাওয়া ধোঁয়া, যাকে বলে ক্লাসিক ডিস্ট্র্যাকশন। কিন্তু কিসের জন্য? এর উত্তর আপাতত আছে এই ভিড়ের মধ্যেই এক খদ্দরের চাদর পরা অজ্ঞাত পরিচয় লোকের কাছে। অমরেন্দ্রর পাত্রমিত্র অমাত্যের দঙ্গলের মাঝেই এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ দ্রুত পায়ে হেঁটে এসে অমরেন্দ্রকে হালকা ধাক্কা দিয়ে নিমেষে মিলিয়ে গেল ভিড়ে। কি হলো দাদা ভাই? আরে হাতে কি একটা লাগলো, এই দেখ তো কি হয়েছে। কথা বলতে বলতে ডান হাতের পাঞ্জাবির হাতা গুটিয়ে ফেলল অমরেন্দ্র পাণ্ডে। ছোট বোন বনবালা দেখল দাদার হাতের উপরের দিকে একটা ছোট্ট ক্ষত হয়েছে। তেমন সাংঘাতিক কিছু নয়। এদিকে ট্রেন ছেড়ে দেবে। অমরেন্দ্র পাঞ্জাবি ঠিক করে উঠে পড়ল ট্রেনে। খদ্দরের ময়লা চাদর জড়ানো লোকটা ততক্ষণে কি কাণ্ড করেছে তা জানতে গেলে চলে যেতে হবে পাকুড়ে, আরও আগে 1920 সালে। ব্রিটিশ বাংলার সাঁওতাল পরগনার জেলা সাহেবগঞ্জ। সে আমলে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের এই জেলার প্রশাসনিক কেন্দ্র ছিল পাকুড়। ব্ল্যাকস্টোনের জন্য আজও বিখ্যাত এই পাকুড়ের উত্তরে ছিল সাহেবগঞ্জ, দক্ষিণে দুমকা, পশ্চিমে গোদ্দা আর পূর্বে বীরভূম, মুর্শিদাবাদ।
সময়টা গত শতকের দ্বিতীয় দশক। পাণ্ডে পরিবার তখন পাকুড়ের জমিদার। কুমার প্রতাপেন্দ্র চন্দ্র পাণ্ডের 2 স্ত্রী ছিলেন, তবে দুজনেই আর জীবিত নন তখন। প্রথম পক্ষের 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম বিনয়েন্দ্র, মেয়ে কাননবালা। 1 ছেলে 1 মেয়ে দ্বিতীয় পক্ষেও, অমরেন্দ্র আর বনবালা। প্রতাপেন্দ্রর দাদা যখন গত হলেন তখন তার নিঃসন্তান স্ত্রী বর্তমান, রানী সূর্যবতী দেবী। নিঃসন্তান দাদার মৃত্যুর পর কুমার প্রতাপেন্দ্র চন্দ্র পাণ্ডের হাতে জমিদারির সমস্ত দায়িত্ব এসে পড়ল। আর তখন বৌদি রানী সূর্যবতীর সঙ্গে জমিদারির বিষয় সম্পত্তি সমান ভাগাভাগি করে নিলেন প্রতাপেন্দ্রচন্দ্র। সেই যুগে এই জমিদারির বার্ষিক আয় ছিল লাখের উপরে, একরকম কুবেরের ধনী বলা যায়। অমরেন্দ্র জন্মানোর বছর 2 মধ্যেই প্রতাপেন্দ্রর দ্বিতীয় স্ত্রী মারা যান। তারপর থেকে অমরেন্দ্র তার জেঠিমা রানী সূর্যবতী স্নেহেই বড় হচ্ছিল। নিঃসন্তান সূর্যবতী নিজের ছেলের মতোই ভালোবাসতেন অমরকে। আদর করে তিনি অমরের নাম রেখেছিলেন বাবু। 1929 সালে প্রতাপেন্দ্র মারা গেলেন। মৃত্যুর আগে করা উইল অনুযায়ী অমরেন্দ্র ও বিনয়েন্দ্রর মধ্যে জমিদারি সমান ভাগে ভাগ হয়ে গেল। যদিও অমরেন্দ্র তখন নাবালক, স্কুলে পড়ে, বছর 15 বয়স, তবে বিনয়ের বয়স তখন 22 বছর। সেই সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব পেল। দাদা বিনয়ের জীবন দর্শন ছিল, মেজাজটাই আসল রাজা, আমি রাজা নই। সম্পত্তি ভাগাভাগির পর জমিদারি হাতে পেয়েই আরও প্রকট হয়ে উঠল এই জীবন দর্শন। বিভিন্ন সুবিধেবাদী বন্ধু জড়ো হয়ে গেল। তার সাথে চলল দামি মদের ফোয়ারা আর উদ্দাম নারী সঙ্গ। Cheers, 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 gentlemen, please, cheers. কলকাতা, বোম্বে সব জায়গার হোটেলেই নিজের প্রাইভেট রুম ছিল বিনয়েন্দ্রর। সংযম ও শৃঙ্খলা এই দুয়ের সঙ্গেই পাকাপাকিভাবে সম্পর্ক ত্যাগ করল বিনয়েন্দ্র। অন্যদিকে অমরেন্দ্র একেবারেই আলাদা মানুষ, নম্র, ভদ্র, বইয়ের পোকা। নিয়মিত ব্যায়াম করে, পাকুড়ের মানুষজনের কাছে খুবই জনপ্রিয়। ছোটবাবু বলতে অজ্ঞান পাকুড়ের লোকজন। সম্পত্তি দেখাশোনার নামে 2 হাতে টাকা ওড়াতে লাগলো বিনয়। নেশার ঘোরে ছোট ভাই অমরের পড়াশোনার খরচপাতি দিতেও মাঝে মধ্যে ভুলতে লাগলো সে। কিছু বছর এভাবেই চলল। এরপর স্কুলের পাঠ চুকিয়ে পাটনা কলেজে ভর্তি হলো অমরেন্দ্র। 1932 সালে অমর যখন কলেজের 4th ইয়ারে, 18 বছর পূর্ণ হলো তার। রানী সূর্যবতী তখন পাকুড় ছেড়ে দিয়ে দেওঘরে থাকতেন। তিনি সেখানেই ডেকে পাঠালেন অমরকে। বাবু, তোমার তো 18 বছর বয়স হলো, এবার দাদাকে চিঠি লেখো, তোমার ভাগের সম্পত্তিটা দিয়ে দিক। থাক না বড় মা, আমার তো এখনো পড়াশুনো শেষ হয়নি, আগে শেষ করি, তারপর না হয়। এসব কোর্ট কাছারির ব্যাপার ফেলে রাখতে নেই। তুমি বাবা দেরি করো না, আজকেই চিঠি লেখো দাদাকে। বিনয় তখন কলকাতায়। জ্যাঠাইমার নির্দেশে দাদা বিনয়েন্দ্রকে চিঠি লিখল অমর। শ্রীচরণেশু দাদা, আমার প্রণাম নিও। আশা করি তুমি ভালো আছো। আমি 2 মাস আগে কলেজের 4th ইয়ারে উঠেছি, এখানে ভালো আছি। বড় মা বলেছিলেন যেহেতু, তাই তোমাকে এই চিঠি লিখছি। রানী সূর্যবতী বিনয়ের উশৃঙ্খল জীবন সম্পর্কে বেশ ভালো রকমেরই খবর রাখতেন। তিনি জানতেন যে চিঠি লেখা হলেও বিনয় সহজে সম্পত্তি দেবে না তার ছোট ভাইকে। হলো তাই। চিঠি পাওয়ার পর সম্পত্তি হস্তান্তরে গড়িমসি শুরু করল বিনয়। সম্পত্তি ভাগ করে নিলে তার লাগামহীন টাকা ওড়ানো বন্ধ হয়ে যাবে। তাই অমরকে তার প্রাপ্য অংশ দিয়ে দিতে বিনয়ের অনিচ্ছা স্বাভাবিক। একটা শেষ চেষ্টা করল সে। কোর্টে যাওয়ার আগে নিভৃতে ছাদের ঘরে অমরকে ডেকে বলল, শোন বাবু, জ্যাঠাইমা তোর আর আমার সম্পর্ক খারাপ করতে চাইছে। কিন্তু দাদা, এ সম্পত্তি তো আমার প্রাপ্য,
জ্যাঠাইমা তো কিছু করছে না। করছে করছে, তোকে আমার বিরুদ্ধে ফুঁসলে দিচ্ছে। দেখ বাবু, তোর এখন পড়াশোনা করার সময়, মন দিয়ে সেটা কর। কলেজ শেষ করার পর আমি ঠিক তোকে সব দিয়ে দিতাম। দেখ, এখন সম্পত্তি নিলে একটা নতুন চাপ এসে পড়বে না তোর ওপর? মুহূর্তের জন্য অমরের মনে হলো দাদা নেহাত ভুল কিছু বলছে না। খানিকক্ষণ চুপচাপ ভাবল অমর। যদিও সে কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে দরজা ঠেলে ঘরে ঢুকলেন সূর্যবতী। অমর আর বিনয়কে বসার ঘরে না পেয়ে তার মনে কু ডেকেছিল। ঘরে ঢুকে কোনো রূপ ভনিতা ছাড়াই সূর্যবতী জিজ্ঞেস করলেন, কি হয়েছে অমর? ওকে কি বোঝাচ্ছ বিনয়? না, কিছু না, ভাইয়ের সঙ্গে একটু আর কি। আমি আসছি, তোমার কথা বলো। সূর্যবতীকে দেখে বিনয় বুঝল আর সম্ভব নয়। সে একবার বাঁকা চোখে জ্যাঠাইমার দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিনয় বেরিয়ে যাওয়ার পর অমর বলল, দাদা বলছিল এখন এইসব ভাগবাটোয়ারা না করে আমার কলেজ শেষে করলে ভালো হতো। তা তুমি কি বললে? আমিও সেটাই ভাবছিলাম। আসলে পড়াশোনার চাপ, তার উপর আবার এই জমিদারির কাজকর্ম। পাকুড়ের লোকজন তোমাকে কত ভালোবাসে তা তো তুমি জানো। আর তোমার দাদা কিরকম লাগামহীন জীবন কাটাচ্ছে সেটাও তো দেখতে পাও। ওর হাতে সমস্ত সম্পত্তি থাকলে ও কয়েক মাসেই সব উড়িয়ে দেবে। জ্যাঠাইমার কথার উপরে আর কোনো কথা বলল না অমর। মা মারা যাওয়ার পর জ্যাঠাইমাকে নিজের মা বলেই জেনে এসেছে সে। আদর করে জ্যাঠাইমাকে বড় মা বলে ডাকে অমর। সেই বড় মা যখন বলছেন সম্পত্তি এখনই ভাগ করে নিতে, নিশ্চয়ই তার ভালোর জন্যই বলছেন। কিছু মাস পরে অমরকে প্রাপ্য বুঝিয়ে দিয়ে কলকাতায় চলে গেল বিনয়। অমরও চলে গেল কলেজে, আর রানী সূর্যবতী ফিরে গেলেন দেওঘরে। পুজোর ছুটিতে দেওঘরে রানী সূর্যবতীর কাছে বেড়াতে গেল অমর। কলকাতা থেকে বিনয়ও দেওঘরে এলো কিছুদিন পর, কিন্তু আগের তিক্ততার কারণে সূর্যবতীর বাড়িতে সে উঠল না। শহরের অন্যদিকে একটা বাড়ি ভাড়া নিল। একদিন সন্ধ্যায় অমরকে নিয়ে ময়ূরাক্ষীর পাড়ে হাঁটতে বেরোল বিনয়। শরতের নরম পেলব হাওয়া ময়ূরাক্ষী নদীর বুক ছুঁয়ে হু হু করে এগিয়ে যাচ্ছে শহরের গভীরে। নদীতে এদিক ওদিক ভাসছে কয়েকটা ডিঙি নৌকো। পাড় ধরে হাঁটতে লাগলো দুজনে। কি সুন্দর জায়গা না দাদা? বাবু, তোর জন্য একটা জিনিস এনেছি। বিনয়েন্দ্র অমরকে বাবু বলে ডাকতেন। কি জিনিস দাদা? বিনয় পকেট থেকে একটা শৌখিন নাকে আটা চশমা বের করে ভাইয়ের দিকে এগিয়ে দিল। এই দেখ, আয় তোকে পরিয়ে দিই। চশমা? এখন থাক দাদা, বাড়ি গিয়ে পড়বো, বড় মাকে দেখাবো। আরে সে তখন আবার পড়িস, এখন আমি পরিয়ে দিই। আয় 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 বাবু, চশমাটা দেখ কত শখ করে কিনলাম তোর জন্য। আয় আয় না, আরে একটু পরিয়ে দিই। দেখ, তুই পড়লে আমার 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 খুব ভালো লাগবে। আমার জন্য। অমরকে আর প্রতিবাদ করার সুযোগ না দিয়ে চশমাটা পরিয়ে দিল বিনয়। উফ, পরানোর সময় নাকে বেশ একটু ব্যথা পেল অমর। কি হলো বাবু? না না, কিছু না। খোঁচা লেগে নাকের চামড়া হালকা ছড়ে গেলেও দাদাকে কিছু বলল না অমর। বাড়ি ফিরে বড়মা সূর্যবতীকে চশমাটা দেখালো। খুশি মনে অমর বলল, হ্যাঁ, চশমাটা বেশ সুন্দর না বড়মা? চশমাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হঠাৎ অমরেন্দ্র নাকের দিকে নজর পড়ল সূর্যবতীর। সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, দেখি দেখি দেখি, নাকে কি হয়েছে তোমার? কি করে হলো ওটা? ও কিছু না, দাদা যখন চশমাটা পরাচ্ছিল তখন খোঁচা লেগে কেটে গেছে। কথাটা শুনে একটা অজানা অস্বস্তির উদয় হলো সূর্যবতীর মনে। দুদিন যেতে না যেতেই সেই অস্বস্তি পরিণত হলো আশঙ্কায়। হঠাৎ করেই অমরের মুখের একটা দিক ফুলে উঠে অবশ হয়ে গেছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হলো পারিবারিক চিকিৎসককে। আসুন আসুন ডাক্তারবাবু, কি যে হলো বাবুর? আপনি শান্ত হন রানীমা, আমি দেখছি। সব দেখে শুনে অমরকে পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, দেখি দেখি বাবা, জিভটা বের করো, করো।
ও, যা বুঝছি টিটেনাসের সংক্রমণ হয়েছে। সে কি? তাহলে তো কলকাতায় নিয়ে যেতে। না না রানীমা, এখানেই চিকিৎসা সম্ভব। আপনি ঘাবড়াবেন না, আমি সব ব্যবস্থা করছি। অমরেন্দ্র মনে মনে ভাবল, দাদা কি ইচ্ছে করেই বেশি চাপ দিয়েছিল নাকি? তার মানে চশমাটা পড়তে গিয়ে খোঁচা লেগেই কি ইনফেকশন? সূর্যবতী, অমরেন্দ্রর বন্ধু কমলা প্রসাদ সকলেই অবাক। দেওঘরেই চিকিৎসা শুরু হলো অমরের। অন্যদিকে ভাইকে চশমা পরিয়ে পরদিনই কলকাতায় ফিরে গেছিল বিনয়। সেখানে বসেই সে খবর পেল অমর অসুস্থ। এক পরিচিত ডাক্তার তারানাথ ভট্টাচার্যকে দেওঘরে ভাইয়ের চিকিৎসার জন্য পাঠিয়ে দিল বিনয়। রোগীকে পর্যবেক্ষণ করে তারানাথ বললেন, অবস্থা তো বেশ ক্রিটিক্যাল, এক্ষুনি একটা মরফিন ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু ততদিনে সূর্যবতীর মনে দানা বাঁধতে শুরু করেছে এক অজানা ভয়, ছেলে হারানোর ভয়। না না, আপনাকে কিছু করতে হবে না। কিন্তু ইঞ্জেকশন না দিলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে যাবে তো। সে হোক, দেওঘরে অনেক ভালো ভালো ডাক্তার আছেন, যা করার তারাই করবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন আসুন। আরও কয়েকটা স্পষ্ট কথা শুনিয়ে তারানাথকে কলকাতায় ফেরত পাঠালেন সূর্যবতী। এত সব ঘটনায় শরীর খারাপ হয়ে গেছে তার। তারানাথ যাওয়ার পরদিনই কাছারির কাজে একটু বেরিয়েছিলেন সূর্যবতী। তার মধ্যেই বিনয়েন্দ্র এসে হাজির দেওঘরে। ভাই কেমন আছে দেখার অছিলায় সঙ্গে এলেন কলকাতার অভিজ্ঞ ডাক্তার দুর্গা রতন ধর। এসেই গম্ভীর মুখে কিছুক্ষণ অমরকে পরীক্ষা করলেন তিনি। দেখি পালসটা একটু দেখি। পালস তো খুবই লো দেখছি। তারপর নানান যুক্তি দেওয়া শুরু করলেন মরফিন ইঞ্জেকশন দেওয়ার জন্য। তিনি বললেন, আপনারা কি জানেন যে চিকিৎসা বিজ্ঞান এখন কত এগিয়ে গিয়েছে? আপনারা এই দেওঘরে এখনো সেই পুরনো যুগে পড়ে আছেন। পারিবারিক ডাক্তার বললেন, দেখুন, অ্যান্টি টিটেনাস তো দেওয়া হয়েছে, এতেই অমর সেরে উঠবে। এখনো উঠেছে কি? 3 দিন তো হতে চলল। ঠিক আছে, আরো 2 দিন দেখি, তারপর না হয়। ডক্টর ধর কঠোরভাবে মন্তব্য করলেন, হ্যাঁ দেখুন, এখনো রোগীর জ্বর কমেনি, খিঁচুনিটাও কমছে না, ব্লাড প্রেশার হাই। আপনারা জানেন না যে মরফিন ইঞ্জেকশন ছাড়াই খিঁচুনি কমানো সম্ভব নয়? যদি খিঁচুনি আরো বেড়ে যায় তখন কি করবেন? চোখের সামনে রোগী মারা গেলে তার দায় নেবেন আপনি? পারিবারিক ডাক্তার খানিক দ্বিধা ভরে বললেন, কিন্তু মরফিন ইঞ্জেকশন তো এই মুহূর্তে আমাদের কাছে নেই, আনাতে হবে। আমি জানতাম আপনাদের কাছে থাকবে না। এই দেওঘর ছেড়ে একবার কলকাতায় আসুন, দেখুন চিকিৎসা বিজ্ঞান কত এগিয়ে গিয়েছে। ইঞ্জেকশন আমি সঙ্গে এনেছি। আরও কিছু যুক্তি দিয়ে দেওঘরের ডাক্তারদের রাজি করিয়ে ফেললেন ডক্টর ধর। মরফিনের ইঞ্জেকশন দেওয়া হলো অমরকে। আধ ঘন্টা পরে কলকাতায় রুগী দেখার অজুহাত দেখিয়ে বিনয়কে নিয়ে আবার কলকাতার ট্রেন ধরলেন ডক্টর দুর্গা রতন ধর। সূর্যবতী এসে সব শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আচমকা দ্রুত শারীরিক অবনতি শুরু হলো অমরের। প্রায় অচৈতন্য অবস্থা, ব্লাড প্রেশার বিপদ সীমা ছাড়ালো। কি হলো বাবু? বাবু বাবু এরম করছিস কেন? এই যায় সেই যায় অবস্থা। বহু চেষ্টার পর অবশেষে দেওঘরের ডাক্তাররা অবস্থা স্বাভাবিক করে আনলেন। কয়েকদিন পর বিনয়েন্দ্র আবার হাজির হলো দেওঘরে, সঙ্গে ডাক্তার ধর এবং ডাক্তার শিবপদ ভট্টাচার্য। এবার যদিও তাদের 3 জনকেই বাড়ির দরজাতেই আটকে দিল সূর্যবতীর বাড়ির দারোয়ান। এই কি করছিস? জানিস আমি কে? সর। রোকে বাবু, মাইজি কা হুকুম আছে, আপনি আন্দারে যেতে পারবেন না। আমি অমরেন্দ্রর দাদা, প্রতাপেন্দ্রর বড় ছেলে। তুই আমাকে আটকাচ্ছিস? মাইজি কা হুকুম বাবু। শোন, আমি আমার ভাইকে দেখতে এসেছি, ভেতরে তো আমি যাবই।
শোরগোল শুনে ভিতর থেকে এবার সূর্যবতী বেরিয়ে এলেন। কি ব্যাপার কেদার, এত হইচই কিসের? তাকে দেখে খানিক দমে গেল বিনয়েন্দ্র। স্পষ্ট স্বরে সূর্যবতী বললেন, তুমি ফিরে যাও বিনয়, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আচ্ছা, কি কারণে, আরে কি কারণে পুলিশ ডাকবেন বড়মা? আমি তো অমরকে দেখতে এসেছি। আচ্ছা, আমার দোষ কোথায় আপনি বলুন? এটা আমার বাড়ি, আমি তোমাকে ঢুকতে দেব না, আর তুমি জোর করে ঢুকতে চাইছো, এটাই তোমার দোষ। এরপর তুমি অমরের আর আশেপাশে আসবে না একদম। এটা আপনি কি করে বলছেন বড়মা? বাবু আমার ছোট ভাই। শোনো, না না, আপনি 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 কিন্তু দেখুন, আপনি দুই ভাইয়ের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করছেন বড়মা। আপনি কিন্তু এভাবে বলতে পারেন না। আরে আমি আমার ভাইকে দেখতে এসেছি, আপনি আপনি আমাকে আমাকে দয়া করে ঢুকতে দিন বড়মা। কি করছেন? আমি বাবুকে দেখতে এসেছি। আরও কিছুক্ষণ তর্ক করে শেষ পর্যন্ত কলকাতায় ফিরে গেল বিনয়। সূর্যবতীও হাঁপ ছেড়ে বাঁচলেন। বছর ঘুরল, সাল 1933। 1 বছর হয়ে গেল, অথচ অমরের স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি হল না। কপালে চিন্তার ভাঁজ পড়ল সূর্যবতীর। যে ছেলের ছোটবেলার অভ্যেস ভোর 5টায় উঠে শরীর চর্চা করা, সে এখন বেলা 10টার আগে বিছানাই ছাড়তে পারে না দুর্বলতার কারণে। আর ওকে নিয়ে দেওঘরে থাকতে চাইলেন না সূর্যবতী। সিদ্ধান্ত নিলেন কলকাতায় গিয়ে উন্নত চিকিৎসা করাবেন। হরিশ মুখার্জি রোডের একটা বিশাল বাড়ি ভাড়া করা হলো। খবর দেওয়া হলো কিংবদন্তি চিকিৎসক ডক্টর নীলরতন সরকারকে। অমরকে দেখে ওষুধপত্র লিখে দিয়ে ডক্টর সরকার বললেন, আপনারা অমরেন্দ্রকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতে পারেন সেটা আরো ভালো কাজ দেবে। আমিও এমনটা ভাবছিলাম। বাবু বাইরে কোথাও কয়েক মাস কাটিয়ে আসুক। হ্যাঁ, সেই ভালো, ঘুরে আসুক। কিছুদিন কাজকর্মের চিন্তা থেকে ওকে দূরে রাখা দরকার। ভুবনেশ্বরে চেঞ্জে গেল অমরেন্দ্র। তবু অবস্থার তেমন উন্নতি হল না। যখন তখন মাথা ঘুরে উঠত, অল্পতেই শরীর ক্লান্ত হয়ে যেত। বাবুর যে কি হলো, শরীরটা একেবারেই সারছে না। ছেলেটাকে নিয়ে বড় চিন্তা হয়। খিদেও কমে গেল অমরের। বন্ধুরা নতুন বই সাথে পাঠিয়েছিল, কিন্তু 2-4 পাতা পড়লেই ক্লান্ত হয়ে পড়ে। অমর বুঝতে পারল এখানে থেকে সে সুস্থ হতে পারবে না। অথচ এখানে আগে কত কিছু ভেবেছিল অমর। কোন কোন মন্দির দেখবে, কোথায় কোথায় ঘুরবে, সব প্ল্যান ছকে এসেছিল সে। ভেবেছিল কিছুদিন ভুবনেশ্বরে কাটিয়ে তারপর পুরীর দিকে যাবে। আগে কোনোদিন সে সমুদ্র দেখেনি, যদিও কিছুই আর করা হলো না অমরের। কয়েক মাস পর অসুস্থ শরীরেই ভুবনেশ্বর থেকে পাকুড় ফিরে এলো অমর। ওই অবস্থাতেই জমিদারির কাজকর্ম দেখাশোনা করতে লাগলো। কিছু মাস এইভাবেই কাটল। এরপর 1933 সালের নভেম্বর মাসের 18 তারিখ একটা টেলিগ্রাম এলো অমরের নামে। প্রেরক সূর্যবতী দেবী। অমর তখনও পাকুড়ের বাড়িতেই। সূর্যবতী লিখেছেন, কলকাতায় শীঘ্র আসিও, রাজস্ব সংক্রান্ত আইনি আলোচনা রহিয়াছে। বড়মা টেলিগ্রাম পেয়ে সঙ্গে সঙ্গে কলকাতায় রওনা দিল অমরেন্দ্র। ততদিনে একটু সুস্থ হয়েছে অমর। আগের মতো অতটা ক্লান্তি ছেয়ে ধরে না সবসময়। বইপত্র পড়া শুরু করেছে অল্প বিস্তর। কলকাতা পৌঁছে অমর জানতে পারল সূর্যবতী দেবী আদৌ আসেননি কলকাতায়। সঙ্গে সঙ্গে সে দেওঘরে টেলিগ্রাম করল ও উত্তরে সূর্যবতী জানালেন তিনি কোনো টেলিগ্রামই করেননি, অর্থাৎ টেলিগ্রামটি ভুয়ো। এই ভুয়ো টেলিগ্রামের খবর পেয়েই সূর্যবতী বুঝেছিলেন এ কাজ বিনয় ছাড়া আর কারো হতেই পারে না। তিনি তাই অমরকে সতর্ক করে দিলেন বিনয় যেন ওর কাছে পিঠে ঘেঁষতে না পারে। অমর কলকাতায় এসেছে শুনে ওকে দেখতে এলো বিনয়। বাধ্য হয়ে দেখা করতেই হলো অমরকে। টেলিগ্রামের ব্যাপারে বিনয়কে অমর সরাসরি প্রশ্ন করল, এই টেলিগ্রাম তুমি করেছো দাদা? কই দেখা। আচ্ছা, তোর কেন মনে হচ্ছে এই টেলিগ্রাম আমি করেছি? তোকে কলকাতায় ডাকার দরকার হলে আমি নিজের নামে টেলিগ্রাম করতে পারতাম না?
অমর কি উত্তর দেবে বুঝতে না পেরে প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করল, উকিলের কাছে একটা খবর শুনলাম, সেটাও কি মিথ্যে? কি খবর? আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে বাবার রেখে যাওয়া টাকা তোলার চেষ্টা করেছিলে তুমি, জাল সই দিয়ে। মিথ্যে কথা বাবু, কি বলছিস এসব? সব মিথ্যে। কি প্রমাণ আছে? তোর ওই উকিলটাই যত নষ্টের গোড়া। আমাদের সম্পর্ক ভেঙে দিতে চায় বাবু। আর শুধু উকিল কেন, আর একজন আছে যে আমাদের সম্পর্ক খারাপ করতে চায়, তোর বড় মা। বড় মাকে নিয়ে বাজে কথা বলবে না দাদা। কেন বলবো না? সেবার তুই যখন অসুস্থ হলি, আমি কলকাতা থেকে ডাক্তার নিয়ে গেলাম, আমাকে বাড়িতে ঢুকতেই দিল না, জানিস? কেন দেবে? তোমার ওই ডাক্তারই তো আমায় প্রায় মেরে ফেলেছিল মরফিনের ইঞ্জেকশন দিয়ে। কে বলেছে তোকে এসব বাবু? কি তুই আমাকে বলতো, কে বোঝাচ্ছে তোকে এসব? বড় মা নিশ্চয়ই। বড় মা? জানতাম। তুই তো তখন প্রায় অজ্ঞান। কি জানিস তুই? শুধু বড় মা বলেনি, আরো অনেকেই বলেছে। মিথ্যে বলেছে বাবু। তুই বুঝতে পারছিস না, তোকে আর আমাকে আলাদা করার চেষ্টা চলছে। দেখ দেখ অমর, তুই আমার ছোট ভাই, তোর কোনো ক্ষতি হোক তাকে আমি চাইবো? দেওঘরের ডাক্তাররা ভুল চিকিৎসা করেছিল, সেই জন্য তোর এই অবস্থা হয়েছিল। মরফিনের ইঞ্জেকশনটা সময় মতো না দেওয়া হলে অবস্থা আরো খারাপ হতো। ইঞ্জেকশন দেওয়ার সময় আমার যথেষ্ট জ্ঞান ছিল, ওটা নেওয়ার পরই শরীর খারাপ হতে শুরু করে। তুমি আমাকে সম্পত্তির জন্য মারতে চাও দাদা? শোনো, তোমাকে না দাদা বলতে ঘেন্না হয়, তুমি চলে যাও। আমাকে আমাকে ঘৃণা করিস না বাবু। তুই আমার ছোট ভাই, আমি তোর আপন দাদা রে। কাঁদতে কাঁদতে অমরেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে গেল বিনয়েন্দ্র। তারপর কিছুদিন তার আর কোনো দেখা নেই। এতগুলো কটু কথা বলে খারাপই লাগলো অমরের, হাজার হোক দাদা তো। অমরের পাকুড় ফেরার আগের দিন সন্ধ্যায় আবার দেখা দিল বিনয়। সেদিন তার শান্ত সুন্দর মুখে নরম হাসি, যেন সব তিক্ততা ভুলে গিয়ে বিনয় আজ এসেছে স্নেহশীল দাদা রূপে। কথায় কথায় তাদের শৈশব কৈশোরের স্মৃতিচারণা করতে লাগল। ঘন ঘন গলা বুজে আসছিল কান্নায়। বিনয় বলল, তুই আমার ভুল বুঝিস না বাবু। তুই আমার ছোট ভাই, আমি তোর জন্য সব কিছু করতে পারি রে। তুই বিশ্বাস কর, আমি সব ছেড়ে দেব, সব। অমর এতদিনে দাদার চরিত্র ভালো মতোই বুঝতে পেরেছে, তবুও দাদা, তাই সেদিন আর কোনো খারাপ কথা বলল না অমর। চোখ মুছে নাক টেনে বিনয় আবার বলল, শরীরের যত্ন নিস বাবু, কালকেই তো ফিরছিস। হ্যাঁ। সাবধানে যাস। কে যাবে সঙ্গে? বনবালা। আচ্ছা, কখন ট্রেন? 3টে। পরের দিন 26শে নভেম্বর। স্টেশনে পৌঁছে অমর দেখল বিনয় দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, মুখে সেই নরম শান্ত হাসি। অমরের বন্ধু অশোক, কমলাপ্রসাদ বেশ বিরক্তই হলো বিনয়কে দেখে। বন্ধু অশোক অমরকে ডেকে বলল, এই এই বিনয় এখানে কি করছে? ওকে তাড়াও, ওকে তাড়াও। হ্যাঁ, ওকে তাড়াও তো। সে কাজ আমি কি করে করি বলো তো? হাজার হোক আমার দাদা, ওভাবে বিদায় করে দেওয়া যায় না। কি জানি ভাইয়া, ওকে আমাদের এক বর্ণ বিশ্বাস হয় না। মাথায় কখন কি চলে কে জানে। না না, ভয় পেও না। কাল আমার কাছে গিয়ে বেশ কান্নাকাটি করেছে। যদিও আমিও দাদার কান্না পুরোপুরি বিশ্বাস করিনি, কিন্তু আজ মনে হয় না ওর কোনো কুমতলব আছে। দেশি বিদেশি লোকের ভিড়ে ভারাক্রান্ত হাওড়া স্টেশন। শীতের ক্ষণস্থায়ী দুপুর পেরিয়ে ঘড়ির কাঁটা দ্রুত ছুটছে বিকেলের দিকে। মৃদু হিমেল হাওয়ায় ভরে আছে সারা স্টেশন। যাত্রীদের লটবহর কাঁধে নিয়ে কুলিরা চিৎকার করছে। এদিক ওদিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রেলগাড়ির ইঞ্জিন থেকে চলকে ওঠা ধোঁয়া পাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছে আকাশে। অমরের ট্রেন বেশ কিছুক্ষণ হলো এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে।
আর কয়েক মিনিট পরেই ছেড়ে দেবে। খাবারগুলো খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখা হবে, ভালো থেকো, কথা হচ্ছে। হ্যাঁ আসি। বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে যখন ট্রেনে উঠতে যাবে ঠিক তখনই বিনয় পিছু ডাকল। বাবু। এতক্ষণ সে সবার থেকে একটু আলাদা হয়ে দাঁড়িয়েছিল। কামরার পাদানিতে একটা পা তুলেও নামিয়ে নিল অমর। ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ দাদা বলো। শরীরের খেয়াল রাখিস বাবু। শোন, তুই যে যাই বলুক, তুই আমার ছোট ভাই রে, আমার নিজের আপন ছোট ভাই। তোকে আমি ভালোবাসি, স্নেহ করি। লোকের কথায় আমাকে ভুল বুঝিস না বাবু, তোর দুটি পায়ে পড়ি। বিনয়ের কথার উত্তরে কি বলবে ভেবে পেল না অমর। বিনয়ও বোধহয় অমরের উত্তরের আশা করেনি। নিজের কথা শেষ করে সে ফিরে গেল তার পুরনো জায়গায়। বিনয় যখন ফিরে যাচ্ছিল ঠিক তখনই আশেপাশের ভিড় ঠেলে একটা উস্কো খুস্কো লোক গায়ে খদ্দরের ময়লা চাদর দ্রুত পায়ে হেঁটে এলো অমরের দিকে। তারপর ওকে হালকা ধাক্কা দিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই নিমেষে আবার মিলিয়ে গেল ভিড়ের গভীরে। যন্ত্রণায় চমকে উঠল পাকুড়ের ছোটবাবু অমরেন্দ্র পাণ্ডে। হাতে কি যেন একটা ফুটিয়ে দিয়ে গেছে লোকটা। কি হলো দাদা ভাই? হাতে বড্ড জ্বালা করছে রে। কথা বলতে বলতে পাঞ্জাবির ডান হাতের হাতাটা গুটিয়ে ফেলল অমর। বনবালা দেখল দাদার হাতের উপরের দিকে একটা ছোট্ট ক্ষত। চিৎকার শুনে বিনয়ও আবার ফিরে এলো অমরের কাছে। কৌতূহলী চোখে জিজ্ঞেস করল, সরো 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 সরো, সব এখান থেকে সরো। ও আমার ভাই, সরো সরো এখান থেকে সরো। দেখি, আমাকে দেখাতো কি হয়েছে। এই দেখো, কি একটা ফুটে গেছে দাদা ভাইয়ের হাতে। হ্যাঁ তাই তো। লোকটা কে ছিল রে অমর? কি জানি দাদা, পকেট মার হবে হয়তো। ব্যাপারটা আপাত দৃষ্টিতে মারাত্মক কিছু নয়। একটা ছোট্ট পিন ফোটানোর ক্ষত হয়েছে অমরের ডান কনুইয়ের একটু উপরে। অচেনা একটা তরল পদার্থ ওই ক্ষত থেকে চুঁইয়ে পড়ছে। বনবালা বলল, দাদা শোন না, আজ আর গিয়ে কাজ নেই বুঝলি। দুদিন থেকে আরেকবার ডাক্তার দেখিয়ে তারপর ফিরে যাব। অমরের বন্ধু কমলা প্রসাদও সায় দিল, হ্যাঁ সেই ভালো বড়। না হে, এই সামান্য ক্ষত আর কি এমন হবে, এমনি সেরে যাবে। হ্যাঁ আমারও তাই মনে হয়। অমর ঠিকই বলেছে। আপনার কি মনে হয় তা তো আমরা জানতে চাইনি দাদা। আমরা পাকুড়ের জমিদার। এসব তুচ্ছ বিষয় তোমরা সাধারণ মানুষেরা মাথা ঘামাতে পারো, আমরা ঘামাই না, বুঝলে? পরের দুদিন অমরেরও বেশ কিছু জরুরি কাজ ছিল পাকুড়ে, তাই এমনিতেও কলকাতায় থেকে যাওয়ার উপায় নেই। বন্ধুদের শান্ত করে সে বলল, তোমরা চিন্তা করো না, এ তো সামান্য ক্ষত। ঠিক আছে, আমি ফিরে গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। কিন্তু আজ আমায় কলকাতায় থেকে যেতে বলো না, পাকুড়ে আমার গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। কমলা, অশোক, তোমরা অযথা চিন্তা করছো। বন্ধুদের বুঝিয়ে বনবালাকে নিয়ে ট্রেনে উঠে পড়ল অমর। ট্রেন ছুটল পাকুড়ের উদ্দেশ্যে। ভাই বোন যখন ট্রেনে বিকেলের জলখাবার খাচ্ছিল তখন বনবালা বলল, দাদা ভাই, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে। কেন রে? না ওই মানে পিন ফোটানোর ব্যাপারটা, মনটা কেমন খচখচ করছে। ও কিছু না, পকেট মারটার হবে। ছোট খুরফুর ছিল হয়তো হাতে। খুঁড়ে অমন দাগ হয় নাকি? তাছাড়া আমি লোকটাকে আগেও কোথাও দেখেছি জানিস, ঠিক মনে করতে পারছি না কিছুতে। যা, কি যে বলিস, তুই আবার কোথায় দেখলি? না রে, দেখেছি কোথাও, একেবারে এক চেহারা। চেহারাটা আমিও দেখলাম, বেঁটে মিশকালো, গায়ে খদ্দরের চাদর, পায়ে চপ্পল। এই এই দাদা ভাই, মনে পড়েছে। মনে আছে গত সপ্তাহে যখন পূর্ণ থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম আমরা, ওই লোকটা টিকিট কাউন্টারের সামনে ঘোরাঘুরি করছিল। আরে ধুর, তোর মনের ভুল, এই বেশি ভাবিস না তো। দাদার ধমকে চুপ করে গেল বনবালা। যদিও পরদিনই বোঝা গেল বনবালার আশঙ্কা অমূলক ছিল না। প্রবল অসুস্থ হয়ে পড়ল অমর।
28শে নভেম্বর অমরকে আবার ফিরিয়ে আনা হলো কলকাতায়। রাসবিহারী অ্যাভিনিউয়ের একটা বাড়ি ভাড়া করলেন সূর্যবতী। কলকাতার প্রবাদ প্রতিম ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত এলেন অমরকে দেখতে। ডাক্তার সেনগুপ্তর পরামর্শে ব্লাড কালচার করা হলো। ততক্ষণে অমরের ডান হাত ফুলে উঠেছে। থার্মোমিটারের পারদ 105 ছাড়িয়েছে। ব্লাড প্রেশারও বাড়ছে হু হু করে। ডাক্তাররা বুঝলেন রোগী হাতের বাইরে চলে যাচ্ছে। এই কেমন রোগ? কি হয়েছে আসলে অমরের সঙ্গে? তেসরা ডিসেম্বর সন্ধ্যায় জ্ঞান হারালো অমর। 4 ডিসেম্বর সকালে প্রাণ। একটা জলজ্যান্ত যুবক 1 সপ্তাহের মধ্যেই মরে গেল। পরদিন ব্লাড কালচারের রিপোর্ট এলো, যা পড়ে স্তম্ভিত হয়ে গেলেন ডাক্তাররা। অমরের রক্তে মিশেছিল প্যাস্চুরেলা পেস্টিস ব্যাকটেরিয়া, প্লেগের জীবাণু। প্লেগের মরণ ছোবলেই মারা গেছে অমর। বড় মা সূর্যবতী দেবী শোকে শয্যা নিলেন। দাহকার্য শেষ হওয়ার পর জমিদার বাড়ির উকিল কালিদাস গুপ্তকে নিয়ে অমরের বন্ধু কমলা প্রসাদ ও আরও কয়েকজন বন্ধুবান্ধব যোগাযোগ করল কলকাতা পুলিশের সঙ্গে। যদিও বিনয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ তাদের হাতে ছিল না। পুলিশের তরফে জানানো হলো, দেখুন, কেবল সন্দেহের ভিত্তিতে তো আমরা বিনয়েন্দ্রকে গ্রেপ্তার করতে পারি না, তাই না? একেই পোস্টমর্টেম হয়নি, তার উপর দেহে প্লেগের জীবাণু পাওয়া গেছে। এ তো রোগের আক্রমণে স্বাভাবিক মৃত্যু। এখানে বিনয়েন্দ্রের হাত কোথায়? শুনুন, আমরা জানি হাত আছে, আমরা সবাই জানি হাত আছে। গত 5 বছরে কলকাতায় মোটে 1 জন মানুষ মারা গেছেন প্লেগে, সেও অবাঙালি বিদেশি। আমরা কিভাবে মানব অমরের মৃত্যু স্বাভাবিক? শুধু আপনারা জানলে তো হবে না, প্রমাণ চাই। বনবালা জানালো। সে নিজের স্টেটমেন্টে বলল, দেখুন, বিনয় দাদা এর আগেও বেশ কয়েকবার দাদাভাইকে মারতে চেয়েছে। আগেও? হ্যাঁ, আমার মন বলছে ওই দিন হাওড়া স্টেশনে ওই লোকটাই কোনোভাবে দাদার শরীরে প্লেগের জীবাণু ঢুকিয়ে দিয়েছিল। বেঙ্গল ইন্টেলিজেন্স সার্ভিসের অফিসাররা এইবার একটু নড়ে চড়ে বসলেন। অফিসার মিত্র জিজ্ঞেস করলেন, নমস্কার, আমি শরৎ, ইনভেস্টিগেটিং অফিসার, বেঙ্গল। আচ্ছা, হাওড়া স্টেশনে ঠিক কি হয়েছিল? দেখুন, যেদিন আমি আর দাদা কলকাতা থেকে পাঁকুড়ে ফিরছিলাম, সেদিন হাওড়া স্টেশনে ভিড়ের মধ্যে একজন কালো চাদর গায়ে দেওয়া বেটে খাটো লোক দাদার হাতে একটা পিনের মতন কিছু একটা ফুটিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখেছিলাম। অমরের হাতে ছোট্ট একটা ক্ষত হয়ে গেছিল, আর ক্ষত থেকে একটা তরল গড়িয়ে পড়ছিল। রক্ত? না, রক্ত নয়, কালারলেস, অন্য কিছু। হ্যাঁ, অন্য কিছু। বিনয়েন্দ্র তখন কোথায় ছিলেন? আমাদেরই সঙ্গে, হাওড়া স্টেশনে। তাহলে তো ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। যে লোকটা পিন ফুটিয়েছিল তাকে শুধু খুঁজে পেলেই চলবে না, তার সঙ্গে বিনয়েন্দ্রের যোগাযোগও খুঁজে বের করতে হবে। নমস্কার, আমি জমিদার বাড়ির উকিল কালিদাস গুপ্ত। এই নিন আমাদের আর্জি। আপনারা আপাতত বিনয়ের ওপর নজর রাখুন কিছুদিন, ও যেন পালিয়ে যেতে না পারে। ইন্সপেক্টর, আমার ভাইটাকে তো মেরে ফেললো। আপনি কিছু করুন। আমার ভাইটা নেই। দাদাই, অমরের মৃত্যুতে কলকাতার চিকিৎসক মহল বেশ চিন্তায় পড়ে গেল। নাম করা সব চিকিৎসকরা শেষ সময় অমরের পাশে ছিলেন। তাঁরাও কিছুতেই হিসেব মেলাতে পারছিলেন না কিভাবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা এক যুবকের অকাল মৃত্যু হল প্লেগের আক্রমণে। কিছু তো একটা গোলমাল আছেই। নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষ করে অমরের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবার সঙ্গে কথা বলে
3 মাস পর 1934 সালের 12 ফেব্রুয়ারি ডাক্তাররা এক ঝাঁক প্রশ্ন পাঠালেন ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের কাছে। প্লেগের ব্যাসিলাই কি হাইপোডার্মিক নিডলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যায়? গেলে কত পরিমাণে? যতটা যায় ততটা কি প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য যথেষ্ট? এছাড়া আরও বেশ কিছু টেকনিক্যাল খুঁটিনাটি বিষয়। 4 দিন পর ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর উত্তর দিলেন ডাক্তারদের প্রশ্নের। তিনি তার রিপোর্টে লিখলেন, এই মৃত্যু অস্বাভাবিক। ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটানো হয়েছে বাইরে থেকে। সুতরাং অমরের মৃত্যু হোমিসাইডাল ডেথ, খুন। এবং যে ব্যাসিলাই মৃত্যু ঘটিয়েছে তা কলকাতায় পাওয়া যায় না, একমাত্র বম্বের হ্যাফকিন ইনস্টিটিউটে পাওয়া যায়। রিপোর্ট আসা মাত্রই অমরের বন্ধু কমলা প্রসাদ টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল। কেস নাম্বার 67। ধারা ভারতীয় দণ্ডবিধির তারিখ 17/2/1934, 302/120B, খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্র। 5 জন অভিযুক্ত: বিনয়েন্দ্র চন্দ্র পাণ্ডে, ডাক্তার তারানাথ ভট্টাচার্য, ডাক্তার শিবপদ ভট্টাচার্য, ডাক্তার দুর্গারতন ধর এবং সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে স্টেশনে অমরকে পিন ফুটিয়েছিল। তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। তদন্তের ভার নিলেন বেঙ্গল ইন্টেলিজেন্স সার্ভিসেস সাব ইন্সপেক্টর শরৎচন্দ্র মিত্র আর ইন্সপেক্টর ML রহমান। FIR হয়েছে খবর পাওয়া মাত্রই পালানোর চেষ্টা করল বিনয়েন্দ্র। পুলিশ অনেক আগে থেকেই বিনয়ের উপর নজর রেখেছিল। আসানসোল স্টেশনের ট্রেনের কামরা থেকে গ্রেপ্তার করা হলো তাকে। ডক্টর ধর ধরা পড়লেন পরের দিন, তারানাথ আরও একদিন পরে, ডাক্তার শিবপদ ভট্টাচার্য মাসখানেক পর 24শে মার্চ। তবে সেই বেঁটে কালো খদ্দরের চাদর পরা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে পিন ফুটিয়েছিল তার কোনো খোঁজই পাওয়া গেল না। বিনয় ধরা পড়লেও খুনের সঙ্গে তার সম্পর্ক কিছুতেই প্রমাণ করতে পারল না পুলিশ। একে তো সে নিজের হাতে খুন করেনি, তার উপর যে খুন করেছে তাকেও পাওয়া যাচ্ছে না। ফলে তদন্তের শুরুর দিকে বেশ সমস্যাতেই পড়তে হলো বেঙ্গল ইন্টেলিজেন্সের অফিসারদের। তবে অমরের বন্ধু ও উকিলও হাল ছাড়ার পাত্র নন। সপ্তাহ 2 পর একদিন এক তরুণীকে নিয়ে থানায় হাজির হলেন উকিল কালী দাশগুপ্ত। মেয়েটির নাম বালিকাবালা, বিনয়ের এক শয্যা সঙ্গিনী। বালিকাবালাকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য জানতে পারল পুলিশ। সে বলল, বাবু আমার বাড়িতেই তারানাথ ডাক্তারের সঙ্গে দেখা করতেন। অফিসার শরৎ মিত্র ভালো করে দেখলেন বালিকাবালাকে, তারপর কঠিন গলায় জিজ্ঞেস করলেন, কি কথা হতো ওদের মধ্যে? সব কথা কিছু আমি বুঝি, তবে বাবু আর তারানাথ বোম্বাই যাওয়া নিয়ে অনেক কথা বলতেন। আচ্ছা, প্লেগ শব্দটা কখনো তোমার বাবু বা তারানাথের মুখে শুনেছ? ভালো করে ভেবে বলো কিন্তু। বালিকাবালা বেশ কিছুক্ষণ চুপচাপ ভেবে তারপর বলল, 1-2বার শুনেছিলাম, কিন্তু কেন বলেছিল তা আমি জানি না। বেশ। আচ্ছা, বিনয়েন্দ্র কবে বোম্বে গেছিল তুমি জানো? গত বছরে তো গেছিল, বাবু তারানাথ ডাক্তার দুজনেই। এতক্ষণ উকিল কালিদাস গুপ্ত চুপ করে সব শুনছিলেন। হঠাৎই অধৈর্য হয়ে বললেন, আরে বাবা, আমি বলছি তখনই নিশ্চয়ই বোম্বে থেকে প্লেগের জীবাণু নিয়ে এসেছিল ওরা। আমারও তাই মনে হচ্ছে উকিল বাবু। তবে জীবাণু নিয়ে আসা তো আর চারটিখানি কথা নয়। দেখুন, প্রপার ডকুমেন্ট ছাড়া তো হ্যাফকিন ইনস্টিটিউট কাজ করবে না। অমরের তরফের উকিল কালিদাসবাবু যেন সব ভেবেই এসেছেন। তিনি অবলীলায় বললেন, ঘুষ শরৎবাবু, ঘুষ। বিনয়ের টাকার অভাব নেই, বাংলার অন্যতম ধনী জমিদার বাড়ির ছেলেও। সেটাই একমাত্র লজিক্যাল অপশন ঠেকছে আমার কাছে, বুঝলেন উকিল বাবু? বেশ, আমরা বোম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেখছি। এবার মনে হচ্ছে একটা দল পাওয়া যাবে। সেদিনই বোম্বে পুলিশের সঙ্গে কথা হলো শরৎ মিত্রর। ইতিমধ্যে আরও একটা নতুন তথ্য এলো পুলিশের হাতে। তদন্ত করে জানা গেল তারানাথ আদতে জাল ডাক্তার। বোম্বে থেকেও খবর এলো বোম্বের প্লেগ হাসপাতালে ব্যাকটেরিওলজিস্ট পরিচয়ে
ডাক্তার তারানাথ কিছুদিন প্লেগের জীবাণুর পরীক্ষা নিরীক্ষা করেছেন গিনিপিগের উপরে। তারানাথের সঙ্গে বোম্বেতে অন্য একজন লোকও ছিল। বোম্বে পুলিশের ধারণা দ্বিতীয় লোকটি বিনয়েন্দ্র। এতদিনে পুলিশের হাতে কিছু এভিডেন্স এলো বিনয়কে জেরা করার জন্য। ইন্সপেক্টর রহমান আর দেরি করতে চাইলেন না। তিনি সরাসরি চেপে ধরলেন বিনয়কে। আমি ইন্সপেক্টর রহমান। শুনুন, আমি পাকুড়ের জমিদার বাড়ির ছেলে। এভাবে আমাকে আটকে রাখতে পারেন না। এটাই আপনার শেষ সুযোগ বিনয়বাবু। যদি দোষ স্বীকার করে নেন তাহলে শাস্তি কিছুটা কমে যেতে পারে। যে দোষ আমি করিনি তা স্বীকার করব কেন? তাই নাকি? আপনি করেননি? না, আমাকে ফাঁসানো হয়েছে। এসব আসলে করিয়েছে আমার জ্যাঠাইমা, রানী সূর্যবতী। হ্যাঁ, রানী সূর্যবতী। জ্যাঠাইমা শুরু থেকেই চাইতেন আমি আর অমর যেন আলাদা হয়ে যাই। উনি অমরের মাথায় সম্পত্তি ভাগ করার পোকা ঢুকিয়েছিলেন। উনি ভুল চিকিৎসা করিয়ে করিয়ে অমরকে দুর্বল করে দিয়েছিলেন। এসব করে ওনার লাভ? অমর মারা গেলে তো আর উনি সম্পত্তি পাবেন না, পাবেন তো আপনি। দেখুন রহমান বাবু, অমরকে সরানোর পর উনি আমাকেও সরিয়ে দিতেন। আমাদের জমিদারের উকিল, ডাক্তার সব ওর কথায় উঠে বসে। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার কথা, কিন্তু এবার বলুন তো, বালিকাবালা নামে আপনি কাউকে চেনেন? গ্রেপ্তার হওয়ার এতদিন পর এই প্রথম বিনয়ের মুখে এক মুহূর্তের জন্য বিভীষিকা নেমে এলো। দুঁদে অফিসার রহমানের তা চোখ এড়াল না। মনে মনে হাসলেন তিনি। পাখি ফাঁদে পা দিয়েছে। বিনয় আমতা আমতা করে বলল, বালিক না, কে কি আমি চিনি না। মেয়েটি কিন্তু আপনাকে চেনে। আমি জমিদার বাড়ির ছেলে, অমন অনেক মেয়েই আমাকে চেনে, তাতে আমার দোষ কোথায়? না, কোথাও না। তবে মেয়েটি এসেছে আমাদের কাছে। আপনি আর তারানাথ ওর বাড়িতে বসে যা পরামর্শ করতেন তা সব কিছু বলেছে আমাদের। তাই নাকি? তা কি পরামর্শ করতাম? এই যে আপনাদের বোম্বে যাওয়ার প্ল্যান, হ্যাফকিন ইনস্টিটিউটে প্লেগের জীবাণু নিয়ে আসার প্ল্যান, এইসব। রাবিশ, অশিক্ষিত মেয়েটা হাফকিন ইনস্টিটিউটের নাম মনে রেখেছে এতদিন। যাক, স্বীকার করলেন যে আপনি বালিকাবালাকে চিনতেন। আচ্ছা, তারানাথ যে আসলে ডাক্তার নয় তা তো আপনি জানেন নাকি? সেটাও জানতেন না? রহমানের প্রশ্নের এবার আর কোনো উত্তর দিল না বিনয়। ঘাড় গোঁচ করে বসে রইল। ঘাড় গোঁচ করে বসে থাকলে চলবে? একজন জাল ডাক্তারকে সঙ্গে নিয়ে আপনি পাকুড় গিয়েছিলেন নিজের ভাইকে মরফিনের ইঞ্জেকশন দিতে। অনেক সাক্ষী আছে এই ঘটনার। অ্যাটেম্পট টু মার্ডার বিনয়বাবু। এই তারপর ধরুন আরেকজন ডাক্তারকে দিয়ে জাল ডাক্তারের নামে সুপারিশপত্র লিখে পাঠানো হ্যাফকিনের মতন ইনস্টিটিউটে। তাছাড়া বোম্বের প্লেগ হাসপাতালের বাইরে অনেকে আপনাকে আর তারানাথকে একসঙ্গে দেখেছে। এই ডটগুলো মেলাতে পুলিশের কিন্তু বেশি সময় লাগবে না। আর তারপর 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি, বুঝলেন? রহমানের শীতল কণ্ঠের হুমকি শুনে শিউরে উঠল বিনয়। সে বুঝল এবার তাকে মুখ খুলতেই হবে, আর উপায় নেই। নরম গলায় সে বলল, বলুন, কি জানতে চান? বলছি। এই তো ধীরে ধীরে পথে এসেছেন এবার। পিনটা কে ফুটিয়েছিল বিনয়বাবু? চটপট করে বলুন তো। ওর বাড়ি কোথায় আমি জানি না। এক মদের ঠেকে পরিচয় হয়েছিল। আমি ওকে পূর্ণ থিয়েটারে পাঠিয়েছিলাম অমরকে চিনে নিতে। ও এখন কোথায় আমি জানি না। জানেন না? না, কাজ শেষ, আর কোনো যোগাযোগ নেই। হাজার জিজ্ঞেস করেও লোকটির সঠিক নাম ঠিকানা বিনয়ের কাছ থেকে উদ্ধার করা গেল না। এক এক সময় এক এক নাম বলল বিনয়, ফলে লোকটিকেও আর ধরা গেল না। শরৎচন্দ্র মিত্র বললেন, দেখো রহমান, আমার মনে হয় বিনয় লোকটাকে টাকা পয়সা দিয়ে বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছে, বুঝলে? আমার কি মনে হচ্ছে জানেন, বিনয় যেরকম নোংরা জাতের ক্রিমিনাল, ওই লোকটাকেও ও জীবিত ছেড়ে দেয়নি।
খোঁজ নিয়ে দেখুন না, নভেম্বর মাসের শেষ দিকে কোনো অজ্ঞাত পরিচয়ের লাশ কোথাও পাওয়া গেছে কিনা। দেখবেন সেই সব লাশের ভিড়ে ওই লোকটাও থাকবে। বিনয়ের জিজ্ঞাসাবাদ শুরু হলো। খুনের মোটিভ খুবই সরল। সম্পত্তির লোভে ছোট ভাই অমরকে খুন করেছে বড় ভাই বিনয়। জটিল কাজ ছিল খুনের সঙ্গে বিনয়ের সম্পর্ক স্থাপন করা। এতদিন ধরে অল্প অল্প করে সেটাও মোটামুটি করে ফেলেছে গোয়েন্দা বিভাগ। ইন্সপেক্টর রহমান বিনয়কে জিজ্ঞেস করলেন, কবে থেকে প্ল্যান করছিলেন আপনি? যেদিনও আমায় চিঠিটা লিখল সেই দিন থেকে। দিচ্ছিলাম তোর সমস্ত খরচ। পড়াশোনা করছিল তাই করতো, আমার নামে জমিদারি চালাতো, আমার নামে। আমি দেখতেও যেতাম না। সম্পত্তির ভাগ চাওয়ার কি দরকার ছিল? যেদিন ও চিঠিটা লিখল সেই দিনই সিদ্ধান্ত নিলাম ওকে সরিয়ে ফেলতে হবে। প্রথম চেষ্টাটা তো চশমা দিয়ে করেছিলেন নাকি তারও আগে? হ্যাঁ, চশমা। তারানাথই সাহায্য করেছিল, কিন্তু কাজ হলো না। জ্যাঠাইমা ঠিক টের পেয়ে গেলেন। দুর্গা রতনের ইঞ্জেকশনেও ব্যাটা মরল না। করা জানতো। তখন তারানাথই খোঁজ দিল আরো প্রাণঘাতী বিষের। ও কর্নওয়ালি স্ট্রিটে ক্যালকাটা মেডিকেল সাপ্লাই কনসার্ন ল্যাবরেটরিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ওই বলল প্লেগের কথা। তারানাথই যোগাযোগ করলো হাফকিন ইনস্টিটিউটে। ওদের জানালো ওর ট্রপিক্যাল মেডিসিনে ডিপ্লোমা আছে, ব্যাকটেরিয়া বাহিত রোগ নিয়ে গবেষণা করছে, প্লেগ বা সেলাই প্রয়োজন। ইনস্টিটিউট যদিও জানালো কলকাতার জেনারেল সার্জনের সুপারিশ না হলে বাসিলাই দেওয়া যাবে না। থামলেন কেন? বলুন বলুন। বলছি, একটু জল পাওয়া যাবে? এই ঘরে বসতে হবে, এসব বলতে হবে তা তো আগে ভাবিনি। ভেবেছিলাম অমরটা সরে গেলে আমার জীবনে কোনো বাধা থাকবে না, নিজের মতো করে সব চালাবো। একটু জল দি। জল খেয়ে বিনয় আবার বলা শুরু করল, কোথায় ছিলাম যেন? ওই যে কলকাতার জেনারেল সার্জনের সুপারিশ না হলে ব্যাসিলাই দেওয়া যাবে না। তারপর? ও হ্যাঁ, তো অজ্ঞাত কুলশীল তারানাথকে সুপারিশ আর কে করবে? ডক্টর শিবপদ আর দুর্গারতনের সঙ্গে আবার যোগাযোগ করলাম। টাকার বিনিময়ে শিবপদ তারানাথের নামে দীর্ঘ সুপারিশপত্র পাঠালো ইনস্টিটিউটে। তাও ওরা রাজি হল না। আর কোনো উপায় না পেয়ে জুন মাসে আমি নিজেই একবার শেষ চেষ্টা করতে বম্বে গেলাম। ইনস্টিটিউটের 2 ডাক্তারকে বম্বের বিলাসবহুল সিভিউ হোটেলে নিয়ে গিয়ে টাকা, মদ, জুয়া জলের মতো উড়িয়েছি। টাকা জলের মতো খরচা করেছি যাতে অমরটা আমার রাস্তা থেকে সরে। ব্যাস, আর কি? ওরা ভাইরাস আনতে রাজি হয়ে গেল। জুলাইয়ের 7 তারিখে লাইভ প্লেগ কালচারের ফাইল আমার হাতে এলো, কোনো ধরনের প্রমাণ ছাড়াই। জিনিসটা হাতে পেয়ে ভেবেছিলাম ভালোই হলো একদিক থেকে, সরকারিভাবে আনলে প্রমাণ থেকে যেত। এখন আর কোনো প্রমাণই রইল না। বম্বের প্লেগ হাসপাতালে ব্যাকটেরিওলজিস্ট পরিচয়। তারানাথকে সুযোগ করে দিলাম প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার। গিনিপিগগুলোর ওপর প্রয়োগ করে নিশ্চিন্ত হলো তারানাথ এটা প্লেগেরই বিষ। ব্যাস, তারপর আর কি? অমরকে ভুয়ো টেলিগ্রাম করে কলকাতা আনলাম। পাকুড়ের মতো জায়গায় এই কাজ করতে গেলে ধরা পড়ে যেতাম। এর জন্য দরকার ছিল জনবহুল জায়গা। অমর কলকাতায় আসার আগেই শোভাবাজারের এক মদের ঠেক থেকে একটা লোককে ধরে নিয়ে এলো তারানাথ। কিছুদিন ওকে ট্রেনিং দিলাম আমরা দুজনে। নিখুঁত ট্রেনিং, ডিটেইলড প্ল্যানিং, কিভাবে সূঁচ ফুটিয়ে জীবাণু পুশ করতে হবে। তারপর অমর কলকাতায় এলো। আমি আর তারানাথ ঠিক করলাম ওর ফেরার দিনই
একটা দীর্ঘশ্বাস ফেলে থামল বিনয়েন্দ্র পাণ্ডে। পাকুড় হত্যা মামলার প্রধান আসামি মৃত অমরেন্দ্র পাণ্ডের সৎ দাদা। পুলিশ লকআপে নিয়ে যাওয়া হলো বিনয়েন্দ্রকে। এই এই আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছাড়ুন। এই গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। আমি কে জানেন? পাকুড়ের জমিদার, পাকুড়ের জমিদার। এই শালা ছাড় আমায়। আমাকে এখানে আটকানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। এই এই গায়ে হাত দিবি না, এর ফল ভালো হবে না। দেখে নেবো শালা কোর্টে। ছাড় আমায়, পাকুড়ের জমিদার আমি। অমরেন্দ্র হত্যা মামলা কোর্টে উঠল। বিচার চলাকালীন জলের মতো অর্থ ব্যয় করল বিনয় নিজেকে বাঁচানোর জন্য, যদিও তাতে কোনো লাভ হলো না। ততদিনে কলকাতা পুলিশের গোয়েন্দারা সমস্ত তথ্য প্রমাণ সাজিয়ে ফেলেছে। বিনয়ের বোম্বে যাত্রার দিনপঞ্জি, হোটেলের নথি, রেজিস্ট্রারের হস্তাক্ষর, হ্যাফকিন ইনস্টিটিউটে যাতায়াতের প্রমাণ, যে দোকান থেকে ইঁদুর কেনা হয়েছিল সেই দোকানের মালিকের জবানবন্দি, একে একে সব কোর্টে পেশ করল পুলিশ। নিম্ন আদালত বিনয়েন্দ্র আর তারানাথের ফাঁসির আদেশ দিল। উচ্চ আদালতে আপিল পেশ হল যথা নিয়মে। ফাঁসির সাজা কমে কালা পানি হল বিনয় আর তারানাথের। বিচারক লর্ড উইলিয়াম ভূয়সী প্রশংসা করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। তিনি বললেন যে এই কেসে আততায়ীকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না। হয়তো এই কেস কোনোদিন কোর্টে উঠতও না। সুদূর ভবিষ্যতেও আততায়ীকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কেবল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে ঘটনাগুলোকে সাজিয়ে কলকাতা পুলিশ যেভাবে অপরাধীদের ধরেছে তা সত্যি অভূতপূর্ব। কেস সম্পর্কে বলতে গিয়ে কেবল একটা লাইনই বেশ স্পষ্ট স্বরে কাটা কাটা ইংরেজিতে বললেন লর্ড উইলিয়াম, Probably unique in the annals of crime. সত্যি এটাই সম্ভাব্য প্রথম বায়ো ওয়েপন যা দিয়ে খুন করা হয় অমরেন্দ্রকে। 1929 সালে পাকুড়ের জমিদার প্রতাপেন্দ্র চন্দ্র পাণ্ডের মৃত্যু দিয়ে এই কাহিনী শুরু হয়েছিল, আর চূড়ান্ত জবনিকা পড়েছিল ভারত স্বাধীন হওয়ার পর। 1947 সালে স্বাধীন ভারত সরকার আন্দামান জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি ঘোষণা করলে বিনয়েন্দ্র মুক্তি লাভ করে পাকুড় ফিরে যান। ততদিনে অবশ্য তিনি বদ্ধ উন্মাদ। পরিবারের লোকজনকে যখন তখন খুনের হুমকি দিতেন। রাত বিরেতে ঘুম ভেঙে দৌড়ে চলে যেতেন কোনো এক অদৃশ্য ছায়াকে অনুসরণ করে। এ বাবু, 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 এইদিকে আয়, এইদিকে, এইদিকে আয়, এইদিকে আয় বলছি। বাবু কথা শোন, এদিকে, এদিকে, এদিকে শোন, শোন। এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমার বাবু, আমার অমর। শোনে বাবু, জেদ করিস না বাবু, জেদ করে না। দাদা তোকে কত ভালোবাসে বাবু। বাবু এদিকে, এদিকে সূচ ফুটিয়ে দেব, সূচ ফুটিয়ে দেব শালা। এদিকে বাবু, এদিকে, এদিকে আয়। শেষে বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিলেন। যখন পুলিশ এলো বিনয়েন্দ্রকে নিয়ে যেতে, সে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার কাছে একটা বন্দুক ছিল, সেটা দিয়েই সে গুলি ছোড়া শুরু করলো পুলিশের দিকে। এই এই সবাই বদমাশ, সবাই বদমাশ। বড়মা পাঠিয়েছে তোদের, বড়মা পাঠিয়েছে। মর 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 মর, তোদের সবকটার মৃত্যু আমার হাতেই লেখা আছে। মর মর। এরপরে অমর, এরপরে অমরটাকে খুঁজে বের করে মারবো। মর মর। বিনয়ের মাথা ঠিক নেই, কিন্তু তার হাতে যে বন্দুক, পুলিশও পাল্টা গুলি ছুড়ল। আর পুলিশের ছোড়া গুলিতেই প্রাণ যায় বিনয়ের। আর তারানাথ আন্দামানে যাওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় সে সেলুলার জেলে থাকতেই মারা গেছিল। সত্যি মানুষের প্রাণ বড়ই সস্তা, সামান্য পিন ফুটিয়েই নিয়ে নেওয়া যায়, কিন্তু অপরাধবোধ তাকে তো ঢাকা যায় না। নাভি চামড়া ফুঁড়ে তা বেরিয়ে আসে। পয়সার লোভে নিজের ভাইকে খুন করেছিল বিনয়, কিন্তু শেষ পর্যন্ত
তা হজম হল না তার ও তার সাকরেদদের। অন্যায়ের বিরুদ্ধে বড় জয়লাভ করল গোয়েন্দাপীঠ লালবাজার। পাকুড় হত্যা রহস্য গল্প নয়, এটি একটি সত্যি ঘটনা। ঘটনাক্রম মূলত গোয়েন্দাপীঠ লালবাজার বইটি থেকে নেওয়া হলেও কিছু অংশ বিভিন্ন পত্রপত্রিকা, জার্নাল থেকে নেওয়া হয়েছে ও বেতার নাট্যরূপের খাতিরে কিছু জায়গা নাটকীয় করা হয়েছে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন পাকুড় হত্যা রহস্য। রচনা সুপ্রতিম সরকার, বেতার নাট্যরূপ হিন্দোল সরকার, গল্প পাঠে দীপ বসু, বিনয়েন্দ্রের চরিত্রে অগ্নি, অমরেন্দ্র, ঋতব্রত মুখার্জি, রানী সূর্যবতী, ইন্দ্রাণী, শরৎ মিত্রের চরিত্রে অন্বেষ দত্ত, রেহমান নীল, বনবালা, সিঞ্জিনী নন্দী, বালিকাবালা সুপ্রীতি, তারাশঙ্কর ও উকিল ইন্দ্রনীল, কমলাপ্রসাদ অরিজিৎ, পারিবারিক ডাক্তার অভিজিৎ এবং সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক, এডিট অ্যাসিস্ট্যান্ট দেবার্ঘ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অগ্নি ও অর্ণব এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।